আমি অডিট সম্পর্কে একটু ছোট্ট ধারণা আগে দিয়ে নিব, হ্যাঁ, কারণ অডিটের পরে এসে আমরা ম্যানেজমেন্ট অডিট বা অন্য অডিটে যাব, এটার ভিতরেই অনেক কিছু আছে। আমার স্লাইডটা কি দেখা যায় ভাই? জি স্যার, দেখা যাচ্ছে স্যার। ওকে, ফ্যান্টাস্টিক। সো তাহলে আমরা একটু শুরু করি। সো থ্যাংক ইউ অল, thank you all for having me. This is a very unique opportunity for all of us to get interact. We all are professional এবং আমরা বাংলাদেশের যে তিনটি সবচেয়ে প্রমিনেন্ট এবং বাংলাদেশের গভর্নমেন্টের আইন বলে প্রতিষ্ঠিত তিনটা ইনস্টিটিউট, এই তিনটা ইনস্টিটিউটের একটা ইনস্টিটিউট অফ চার্টার সেক্রেটারিজ এবং বাংলাদেশে একমাত্র চার্টার সেক্রেটারি প্রফেশন যেখানে কোম্পানি সেক্রেটারি প্রডিউস করে। আমি অবশ্য অনেক ক্ষেত্রে একটু বলার চেষ্টা করি যে কোম্পানি সেক্রেটারি প্রফেশন থেকে শুধু সিএস হবে তা না, এখান থেকে ইভেন এমডিসিও হবে। এবং ইনফ্যাক্ট আমি একটা স্লোগান তৈরি করার চেষ্টা করছি, এটা এখনো জনপ্রিয় করতে হবে, সেটি হচ্ছে উই আর নট অনলি বোর্ড সেক্রেটারি, আমরা বোর্ড মেম্বার হবে ইনশাল্লাহ। তার মানে হচ্ছে যে আপনারা যেখানে কাজ করবেন এমন ভাবে কাজ করবেন যেন আপনারা বোর্ড মেম্বার হতে পারেন। এবং আমাদের চার্টার সেক্রেটারির ভিতর থেকে বেশি বেশি ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর, নমিনেটেড ডিরেক্টর বিভিন্ন কোম্পানিতে কন্ট্রিবিউট করতে পারবো। তার মানে শুধু কোম্পানি সেক্রেটারি না, আমাদের একটা 360 ডিগ্রি গ্রোথ দরকার। সো এনিওয়ে, সো এই অল্প 6টা ক্লাসে আমরা আমাদের টপিকসেই থাকবো, বাট উই হোপ দ্যাট যে আমি যেহেতু সেমিনার এন্ড কনফারেন্স কমিটির চেয়ারম্যান আছি, এর ভিতরেও আরো 2 একটা সেশন আপনাদের নিয়ে করতে পারি কিনা ক্লাসের বাইরে। সো আমরা প্রথমে আজকে যেটা শুরু করতে চাচ্ছি, দিস ইজ অল অ্যাবাউট অডিট। অডিট সম্পর্কে কত ধরনের অডিট হতে পারে, কিভাবে হয়, এই জিনিসগুলো আমরা আগে দেখব। তারপরে হচ্ছে ম্যানেজমেন্ট অডিট শুরু করব এবং এরপরে আমাদের কোর্সটাকে খুব দ্রুত শেষ করে কোশ্চেন সলিউশনে চলে যাব, যাতে করে আমার মনে হয় যে আপনাদের জন্য ইজি হয় টু, বিকজ পরীক্ষা তো একটা পরীক্ষা হলো, সামনে রেজাল্ট আসবে এবং এরপর রেজাল্ট হয়ে গেল মানে সামনে পরীক্ষা। সেই পরীক্ষার প্রিপারেশন রাখতে হবে। all of us almost know that audit is comes from the Latin word. পৃথিবীর অন্য অন্য যে কোনো শব্দগুলো, স্পেশালি আমরা জানি ল্যাটিন থেকে প্রচুর ওয়ার্ড আসছে, এলএলবি থেকে শুরু করে এলএলএম বলেন বা এই ধরনের যত বিজনেস জার্গন, তার একটা সার্টেন পার্সেন্ট আসছে ল্যাটিন ওয়ার্ড থেকে। সো দ্য ওয়ার্ড অডিট কামস ফ্রম দ্য ল্যাটিন ওয়ার্ড অর্ডার, হুইচ টু মিনস টু হিয়ার। দ্যাট ইজ, অডিট করা মানেই আসলে আমরা পুলিশই করে না, অডিট করা মানেই কিন্তু কাউকে ইন্টারোগেশনে নেওয়া না, কাউকে জেরা করা না। এটা হচ্ছে এটা ইকুয়াল অপরচুনিটি দেয়া যে আপনার ফাইন্ডিং এর যখন আপনি কনক্লুশন করতে চাইবেন যে আমি এটাকে কনক্লুশন করতে চাই, তখন অবভিয়াসলি তাকে প্রপার হিয়ারিং এ রাখতে হবে এবং তাকে হেল্প করতে হবে। সেই জন্য বলছে বিকজ ইট দ্য মিডল এজ অ্যাকাউন্টস অর রেভিনিউ অ্যান্ড এক্সপেন্ডিচার আর হিয়ার্ড বাই দ্য অডিটর। আসলে বেসিক্যালি আমরা আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, অডিট প্রেশার এখানে আমি অনেক কিছু এনেছি, বাট যদি এক লাইনে কেউ যদি কোশ্চেন করে যে অডিটের ব্যাকগ্রাউন্ডটা বলেন, বা আপনাদের পরীক্ষার কোশ্চেনে এ ধরনের আসলে আপনারা কভার করে দিবেন, সেটি হচ্ছে অলমোস্ট বিজনেসের সূচনা হয় কিন্তু সেই আজ থেকে ধরেন পৃথিবীতে মানুষ আসার পর থেকেই, যখন মানুষ সরি সরি মানুষ পৃথিবীতে আসার পর থেকেই মানুষ তার নিজের খাদ্য, নিজের বাসস্থান, নিজের কাপড় নিজে তৈরি করত। কিন্তু তখনকার সময় মানুষের মাথায় ছিল না যে আসলে আমরা ইকোনমিক স্কেল বলে একটা টার্ম আছে। ইকোনমিক স্কেল মানে হচ্ছে যে আমরা নিজের যদি নিজে সবকিছু করি তাহলে কিন্তু কি হবে, আমরা ইকোনমিক স্কেল পাবো না। মানে হচ্ছে যে নিজে একই কাজ করতেছি কিন্তু ভলিউম হবে না, ভলিউম না হলে আলটিমেটলি একটা ওয়েস্টেজ আছে, ইকোনমিক স্কেল পাওয়া যায় না। তখন কি শুরু করলো, যারা কাপড় তৈরিতে ভালো তারা কাপড় তৈরি করতো, যারা হচ্ছে মনে করেন যে ফসল উৎপাদনে ভালো তারা ফসল উৎপাদন করত। এর ফলে যেটা হয়েছে, যারা ফসল উৎপাদন করত তারা আবার লেটস সে একজন চাল উৎপাদনে এক্সপার্ট, সে চাল উৎপাদন করলো, আরেকজন ডাল উৎপাদন করলো, আরেকজন মনে করেন যে কাপড় বানালো, আরেকজন মনে করেন যে বাড়ি তৈরি করতে এক্সপার্ট। সো ইচ একটা ছোট কমিউনিটিতে তারা প্রত্যেকের ভিতরে এক্সচেঞ্জ শুরু করলো, সেটাকে বলে বার্টার। বার্টার মানে এক্সচেঞ্জ অফ গুডস। এখন তখন থেকেই কিন্তু অ্যাকাউন্টস, অডিট এই কথাগুলো আসছে। কেন আসছে দেখেন, সিম্পল একটা জিনিস আপনাদেরকে বুঝাই, সেটা হচ্ছে যখন আপনি এই বাটারে আসছেন তখনই কিন্তু আপনার ভ্যালুটা কি হবে, আপনি কি একজন 1 কেজি চাল দিলে কয় কেজি ডাল দিবেন, অথবা কেউ একটা শার্ট দিলে তাকে কয় কেজি চাল দিবেন,
এই যে বাটারের এক্সচেঞ্জের ফলে কিন্তু কারেন্সির উৎপাদন হয়েছে। আর কারেন্সি যখন আসছে, টাকার যখন ব্যাপার আসছে, তখন থেকে অডিট শুরু। এবং আমরা যে কোনো অডিট, ফাইন্যান্সিয়াল অডিট বলি, ম্যানেজমেন্ট অডিট বলি, কস্ট অডিট বলি, পারফরমেন্স অডিট বলি, যে কোনো অডিট বলি, তার একটা অন্যতম উদ্দেশ্য টু আইডেন্টিফাই দ্য মিস অ্যাপ্রোপ্রিয়েশন, টু আইডেন্টিফাই দ্য মিস স্টেটমেন্ট, মিস রিপ্রেজেন্টেশন অ্যান্ড টু এনশিওর দ্য কর্পোরেট গভর্নেন্স। এটাই হচ্ছে মূল কথা, যেটা যেভাবেই দেখেন সব অডিটই কিন্তু একটা কমন ফর্মুলা। তো সেভাবেই কিন্তু অডিট অ্যাকাউন্টস প্রফেশনটা অলমোস্ট হচ্ছে 8,000 বছর পুরনো, 8-10,000 বছর। আর অডিটটা ওই সময় কিন্তু অডিটের প্রথম ধারণাটা আসে, আপনারা নিশ্চয়ই জানেন যে রানী প্রথম এলিজাবেথের সময় পর থেকে সারা পৃথিবীর প্রায় 2/3 অঞ্চল শাসন করতে হচ্ছে ব্রিটিশ এম্পায়ার, ব্রিটিশ রাজার, ব্রিটিশ রানীর আন্ডারে। তো ব্রিটিশ রানী তার রেভিনিউ কালেকশন নিয়ে খুব চ্যালেঞ্জে পড়ে গেছিল। তো চ্যালেঞ্জ করতে যে তারা কিভাবে টাকাটা আনবে, তখন তারা কি করলো, তারা বললো যে ঠিক আছে, আমি এত লোকবল করতে পারবো না, সারা পৃথিবীতে যেসব জায়গায় আমাদের আছে তাদেরকে জমিদার করে দেই। দ্যাট ইজ হচ্ছে যে বাংলাদেশের লেটসে ঢাকা এই অঞ্চল নিয়ে একটা জমিদার, কুষ্টিয়া একটা জমিদার, খুলনা একটা জমিদার, এই ইন্ডিয়ার 24 পরগনা একজন জমিদার, এরকম করে জমিদার নেওয়া শুরু করলো। তো এরপরে তারা ভালোই রেভিনিউ কালেকশন শুরু করে, কিন্তু এরপরে দেখা যায় যে জমিদাররা আবার বিভিন্ন সময় টাকা পয়সা দেওয়ার থেকে না দেওয়ার দিকে একটু ফাঁকি দেওয়ার চেষ্টা করে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে টাকা পয়সার প্রবলেম হয়ে যায়। তখন রানী চার্টার্ড কথাটা, এই যে চার্টার্ড সেক্রেটারি, চার্টার্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, এই চার্টার্ড মানে হচ্ছে রানীর সনদপ্রাপ্ত। হ্যাঁ, আপনারা নিশ্চয়ই জিনিসটা জানেন, তারপর আমি সংক্ষেপে বলি। সো এই রানী যখন দেখলো যে তার রেভিনিউ কালেকশন চ্যালেঞ্জ চলে আসছে, তখন তারা কিন্তু চার্টার্ড অ্যাকাউন্টেন্ট প্রডিউস করা শুরু করলো। হোয়াট ইজ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট? এই অ্যাকাউন্টেন্টরা রানীর পক্ষে সারা পৃথিবী ঘুরে ঘুরে তারা কি করবে, তারা যে রেভিনিউ কালেক্ট করবে। কি রেভিনিউ কালেক্ট করবে? তারা হচ্ছে দেখবে যে, আমি সবাইকে আপাতত মিউট করে রাখি, পরবর্তীকালে আমরা আবার আনমিউট করে কথা বলবো, মাঝে মাঝে একটু বাইরে শব্দ আসে, সরি ফর দ্যাট। সো যেটা বলছিলাম যে রানী যখন চার্টার্ড মানে হচ্ছে রানীর সনদপ্রাপ্ত, রানী যখন সার্টিফিকেট দেওয়া শুরু করলো যে দিস ইজ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, তারা যে বিভিন্ন জায়গায় অডিট করা শুরু করলো, বিভিন্ন রাজার ইনকাম এক্সপেন্ডিচার, তাদের যে কালেকশন, এগুলো নিয়ে কথা শুরু করলো। এই থেকেই কিন্তু মূলত অডিট শুরু। সো অডিটের এই বিষয়গুলো কিন্তু থিওরিটিক্যাল পার্টে আপনাদের কিন্তু আসে, আপনাদেরকে টিকা আসে এগুলো প্রচুর পরিমাণে। সো সেই জায়গাতে আরেকটা জিনিস বলি, সে যে অডিট ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট এক্সামিনেশন এন্ড ভেরিফিকেশন অফ দ্য কোম্পানিজ অর আদার কনসার্নস ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। এখানে আমি কিন্তু ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বলেছি, বাট অ্যাকাউন্টিং রেকর্ড অ্যান্ড সাপোর্টিং ডকুমেন্ট বাই এ প্রফেশনাল অডিটর উইথ এ ভিউ টু এক্সপ্রেসিং অ্যান ইন্ডিপেন্ডেন্ট অপিনিয়ন। অডিট বলতে প্রাইমারিলি, আমি এরপরে ভাগে যাব, মানুষ যেটা বুঝে সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল অডিট। বাট সময়ের সাথে সাথে কিন্তু ফাইন্যান্সিয়াল অডিটের থেকেও অনেক ক্ষেত্রে কর্পোরেট গভর্নেন্স অডিট, তারপর হচ্ছে আপনার অন্য অন্য বিষয়গুলো ইম্পর্টেন্ট হয়ে গেছে, পারফরমেন্স অডিট, এইচআর অডিট, অডিটের শেষ নাই। এই অডিটগুলো কিন্তু আসছে, এবং এর শুরু কিন্তু ফাইন্যান্সিয়াল অডিট। এবং একটা জিনিস নিশ্চয়ই আপনারা জানেন যে যারা আরজেসি তে রেজিস্ট্রেশন নেওয়া যেসব কোম্পানি আছে, সেটা আইদার পাবলিক অথবা প্রাইভেট লিমিটেড কোম্পানি, তাদের অ্যানুয়াল স্ট্যাটুটরি অডিট করতেই হয়। বাট এই অডিটের ধারণার জন্য বলছি, কিন্তু আমি আরো অডিটের কথা সামনে আনবো আমার এখানে। অডিটিং এন্ড অডিটর, আমরা বলছি যে অডিট প্রোভাইড থার্ড পার্টি অ্যাসুরেন্স। আচ্ছা, ইন্স্যুরেন্স এবং অ্যাসুরেন্স হচ্ছে, আমরা জানি যে সার্টেন লেভেল অফ একটা অ্যাসুরেন্স দিতে হয়। যখন অডিটররা আমরা বলি, তখন আমরা বলি যে ম্যানেজমেন্ট রিপ্রেজেন্টেশন নিয়ে নেই, যে ম্যানেজমেন্ট বলে নেয়, এবং আমরা একটা অ্যাসুরেন্স কিন্তু অডিট এবং অ্যাসুরেন্স সার্ভিস বলে অডিট ফার্মগুলো ডিফারেন্ট দুটো সার্ভিস প্রোভাইড করে। Audit provide the third party assurance to various stakeholders that the subject matter is free from material misstatement. ধরেন আপনি যদি ম্যানেজমেন্ট অডিটে যান, ম্যানেজমেন্ট অডিট মানে হচ্ছে ম্যানেজমেন্টের অডিট। হ্যাঁ, আমরা যত কিছু অডিট করি, যখন ফাইন্যান্সিয়াল অডিট করি, তখন কিন্তু আমরা চেষ্টা করি যে মানুষের অডিট করি না, করি ইনভেন্টরি অডিট, করি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অডিট, ক্যাশ অডিট, ব্যাংক রিকনসিলিয়েশন অডিট, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অডিট। কিন্তু যখনই ম্যানেজমেন্ট অডিট বলবো, তখনই কিন্তু ম্যানেজমেন্টের যে এসওপি, ম্যানেজমেন্টের ডিসিশন, সেটা নিয়ে আপনার কাজ করা শুরু হয়ে যায়। সো আমরা কিন্তু সামনে এদিকেই যাচ্ছি। প্রথমে আমি জেনারেল অডিট বলছি, বিকজ এখান থেকেও টিকা আসে, এখান থেকে কিছু থিওরিটিক্যাল পার্ট আলাপ করে আমরা চলে যাব হচ্ছে ম্যানেজমেন্ট অডিট। As a result of an audit, stakeholders may effectively evaluate and improve the efficiency, effectiveness of risk management, control and governance process over the subject matter. So আমরা একটা অর্গানাইজেশন যদি সাবজেক্ট ম্যাটার হিসেবে দেখতে চাই, সেই অর্গানাইজেশনের সেই সাবজেক্ট ম্যাটারের রিস্ক গুলোকে মিটিগেট করাই হচ্ছে অডিটরের মেইন কাজ। যদি ফাইন্যান্সিয়াল অডিট বলেন, তাহলে ফাইন্যান্সিয়াল ফ্রড, এরর, মিসঅ্যাপ্রোপ্রিয়েশন, ফান্ডের ফ্রডুলেন্ট অ্যাক্টিভিটিস, ফান্ডের মিসঅ্যাপ্রোপ্রিয়েশন, এটা নিয়ে হচ্ছে গেল হচ্ছে
ফাইন্যান্সিয়াল অডিট। এবার আসেন কমপ্লায়েন্স অডিট, তাহলে কমপ্লায়েন্স রিলেটেড আদার জিনিসগুলো আছে। যদি বলেন সেক্রেটারিয়াল অডিট, তাহলে সেক্রেটারিয়াল ডকুমেন্টেশন, সেক্রেটারিয়াল রিপোর্টিং এর অডিট। সো অডিট কথাটা আসলে প্রত্যেকের সাথেই যায়। ইভেন এইচআর অডিট, ইদানিংকালে একটা অডিট হয়, আপনারা নিশ্চয়ই জানেন, সিসা বলে, সার্টিফাইড, যেটা হচ্ছে যে ইনফরমেশন সিস্টেম অডিটর, তারা কিন্তু আবার সিসা অর্থাৎ হচ্ছে তারা একটা সার্টিফাইড থাকে যারা হচ্ছে আপনার আইসাকার মেম্বার হয়, তারা কিন্তু সিস্টেম অডিট অর্থাৎ সফটওয়্যারে ঢুকে অন্যান্য অডিট গুলো করে। সো অডিট অনেক ধরনের হয়, আমি সামনে এই জিনিসগুলো আপনাদের ডিটেল দেখাচ্ছি। এখানে একটা জিনিস যেটি আমি শুরুতে বলছিলাম যে অডিটিং অরিজিনেট হয়েছে হচ্ছে আসলে ট্রেসড ব্যাক টু 18th সেঞ্চুরি, এবং 18th সেঞ্চুরির সময় মূলত কেন আসছে, আপনারা আমার একটা ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন নামে, আইআর নামে একটা ভিডিও আছে, ওখানে দেখে নিতে পারেন। সেটি হচ্ছে এই পর্যন্ত মোট 4টা ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হচ্ছে। ফার্স্ট ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন বলে স্টিম ইঞ্জিনের আবিষ্কার, যেখানে আপনার এর আগে কিন্তু ম্যানুয়াল প্রসেসে প্রোডাকশন হতো, মাস প্রোডাকশন বলে কিছু ছিল না। সেটি 1700 সালের দিকে, মানে 1800 সালের শুরুতে এবং 1700 সালের মাঝামাঝি, সেই সময় যখন প্রথম ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হয়, সেই রেভলিউশনে আমরা দেখতে পারি যে প্রথম জেমস ওয়াট বা অনেকের নাম আমরা জানি, যারা হচ্ছে স্টিম ইঞ্জিন আবিষ্কার করে। এই স্টিম ইঞ্জিনের মাধ্যমে কিন্তু মাস প্রোডাকশন শুরু হয়। তখন থেকে কিন্তু এই যে সিস্টেম অডিট, ম্যানেজমেন্ট অডিট, ফাইন্যান্সিয়াল অডিট, এগুলো শুরু হয়। এবং রানী এলিজাবেথ বা রানী ফার্স্ট এলিজাবেথের কথা বললাম। সো এই ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন ইজ দ্য নিড। আর যে কোনো আবিষ্কারের কিন্তু পিছনে একটা নিড থাকে। নিডটা হচ্ছে যখন ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন বেড়ে গেছে, যখন বিজনেসে ভলিউম বেড়ে গেছে, তখনই অডিট কথাটা আসছে। এর আগে যখন প্রোপ্রাইটারশিপ বিজনেস ছিল, যখন ফ্যামিলি বেসড বিজনেস ছিল, নিজের প্রোডাক্ট নিজে তৈরি করে ইউজ করতো, কনজিউম করতো, তখন কিন্তু অডিটের প্রয়োজন ছিল না। বাট যখন ইন্টার এক্সচেঞ্জ হচ্ছে, আরো যদি আগে যাই, আমরা দেখতে পারি সেটা হচ্ছে সিস্টেম অ্যান্ড চেক অ্যান্ড কাউন্ট চেক ওয়ার ইমপ্লিমেন্টেড টু মেনটেন পাবলিক অ্যাকাউন্টস as early days of ancient Egyptian, Greek and Romans. রোম, ইজিপশিয়ান এবং গ্রিক, মানে এগুলোই সভ্যতা। আপনি নিশ্চয়ই জানেন পৃথিবীর প্রথম মানুষ হচ্ছে আসলে এই মিডল ইস্টে এবং হচ্ছে যে শ্রীলঙ্কার এই পার্টে, উনি শ্রীলঙ্কা ভিজিট করছেন, আদম আলাইহিস সালাম, কিন্তু ওনার কিন্তু প্রথমে সব মানুষই মোটামুটি দেখা গেছে যে মিডল ইস্টে আসছে। মিডল ইস্টের এই পার্টে ইজিপ্ট এবং পাশে হচ্ছে ইউরোপের কিছু জায়গায় রোম। এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে পুরনো সভ্যতা এবং যত আবিষ্কার তার শুরুগুলো এখানে। অ্যাকাউন্টিং এরও কিন্তু শুরু হচ্ছে আপনার মেসোপটেমিয়া, ইজিপ্টে, প্রায় 8-10 বছর আগে। এরপরে যখন অ্যাকাউন্টিং বইটা আসে, ঠিক পাশে ইতালিতে প্রথম আসে। সো এই এলাকাটা হচ্ছে পৃথিবীর সভ্যতার শুরু। The last decade of 15th century, 15 শতকের লাস্ট ডিকেড was a crucial period during which the great impetus was giving to trade and commerce by রেনেসা। ইতালিতে যখন রেনেসা শুরু হয়, তখন কিন্তু সারা পৃথিবীতে অ্যাকাউন্টিং, অডিট, ম্যানেজমেন্ট অডিট, সেক্রেটারিয়াল প্র্যাকটিস, এই যে ইকোনমিক্সের টার্মগুলোর অ্যাপ্লিকেশন, ইকোনমিক স্কেল, গভর্নমেন্টের যে সিস্টেম, মানে গভর্নমেন্ট অ্যাকাউন্টিং, এই জিনিসগুলো শুরু হয়। এবং আমরা অ্যাকাউন্টিং এর একটা টার্ম জানি যে 1994 সালে ইতালির ভ্যানিসে লুসো পেসিওলি নামে এক ভদ্রলোক, লুকা পেসিওলি, এই ভদ্রলোক মূলত ডাবল এন্ট্রি সিস্টেমের আবিষ্কার করেন। ওনার যে একটা সুমা দে অ্যারিথমেটিকা যে বইটা ছিল, ওই বইটাতে 27 সাবজেক্ট চ্যাপ্টার ছিল, যেখানে আসলে ডাবল এন্ট্রি সিস্টেম সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে। এবং উনি এটা 10 নভেম্বর 1494 সালে বইটা পাবলিশ করেন, যে কারণে 10 নভেম্বরকে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং ডে বলা হয়। সো এইখান থেকে কিন্তু অডিটের সূচনা এই এলাকা থেকে। আরো একটু আগে অডিট নামের ইনফর্মাল একটা জিনিস ছিল। সেখানে হচ্ছে আমরা দেখেছি যে যিশু খ্রিস্ট বা ঈসা আলাইহিস সালামের জন্মের 522 বছর আগের থেকে 486 এই সময় আপনার হচ্ছে যে কিং দারাস নামে একজন এনশিয়েন্ট পার্সিয়ান ছিল পারস্য এলাকায়, এবং উনি কিন্তু প্রথমে কিংস আই মানে এয়ার মানে রাজার কান হিসাবে তারা কিছু স্পাইকে নিয়োগ করেছিল, দ্য ফার্স্ট রেকর্ডেড অডিটর্স। অডিটের আরো হিস্ট্রি গেলে, আমি যে এতক্ষণ যেটা বলতেছিলাম যে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, রানী এলিজাবেথ, ফার্স্ট এলিজাবেথের ঘটনা, চার্টার্ড অ্যাকাউন্টেন্সি, চার্টার্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্সি, চার্টার্ড সেক্রেটারি, এই ঘটনাগুলো যখন বলছিলাম, চার্টার্ড তারও ঠিক অনেক বছর আগে, তার মানে আজ থেকে হচ্ছে 2000 বছর, আরো 500 মানে 2500 বছর আগে হচ্ছে এই পার্সিয়ান একজন রাজা ছিল কিং দারিস। উনি হচ্ছে মূলত একটা স্পাইসদের নিয়োগ করেছিল টু তাদের প্রভিন্সিয়াল যে গভর্নররা ছিল, তারা বিভিন্ন প্রভিন্সের গভর্নরদেরকে তাদের উপর খবরদারি করার জন্য, তাদেরকে স্পাইগেরি করার জন্য অডিটর নিয়োগ করেছিল। যদিও সেই অডিটরদেরকে অডিটর বলা হতো না, তাদেরকে বলা হতো যে কিংস এয়ার মানে রাজার কান,
এবং তাদেরকে স্পাই আকারে পাঠানো হয়েছিল। সেটাই হচ্ছে একদম পুরনো ইতিহাস। স্যার আপনাকে একটু আপনার ভিডিওটা অন করে কথা বলতে রিকোয়েস্ট করতে পারবো স্যার? শিওর, কোনো অসুবিধা নেই। তাহলে সুবিধা হয় স্যার, কথা আরো মনোযোগ থাকে স্যার। ও ফাইন, ফ্যান্টাস্টিক, আমি বুঝতে পারছি। অনেকে আবার মনে করে যে স্লাইডের ফোকাস চলে যায়। ফাইন, এবার ঠিক আছে না? জি স্যার। ওকে, আপনারা কি স্লাইডের উপর আমার ছবি আসতেছে নাকি আপনারা খালি স্লাইড দেখছেন আর কোনায় ছবি দেখতেছেন? এখন কি স্লাইড ছবি দুটোই দেখা যায়? জি স্যার, কর্নারের ছবি দেখা যাচ্ছে। আপনি ঠিক আছে? ওকে স্যার। ওকে, ফ্যান্টাস্টিক। ওইটা নিয়ে আমি একটু সন্দেহ ছিলাম। সো তাহলে আমরা এতক্ষণ যে ডিসকাশনটা করছিলাম এটা কিন্তু অডিটের ইতিহাস বললাম, এবং আপনারা মোটামুটি এখান থেকে কিন্তু 4-5 মার্কের একটা কিন্তু ইয়ে পেয়ে যাবেন যে কোনো একটা জায়গায়, যে ফার্স্ট এবং সেকেন্ড পার্টে যে অডিট সম্পর্কে, অডিট বিভিন্ন যে অডিটের বেসিক ধারণা আছে, এবং সেখানে আমরা বললাম যে আসলে মূলত প্রায় 2500 বছর আগে পার্সিয়ার থেকে শুরু ইনফরমালি, এরপরে আমরা ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের পর থেকে অডিট শুরু হয়। সো এইটুকু জানলেই চলবে, আপনারা পিপিটিটা পেয়ে যাবেন, আমি পিডিএফ বানিয়ে আপনাদের দিয়ে দিব। এরপরে আসছে ইন্টিগ্রেটেড অডিট। আচ্ছা, এখানে ইন্টিগ্রেটেড অডিটের ক্ষেত্রে আরেকটা ইন্টারেস্টিং বলি আপনাদেরকে, আপনারা ইন্টারনেটে সার্চ করবেন অথবা আমি আপনাদেরকে দিয়ে দেবো জিনিসটা। সেটি হচ্ছে এখন সারা পৃথিবীতে নতুন করে একটা টার্ম আসছে, ইন্টিগ্রেটেড রিপোর্টিং বলছে। ধরেন ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টস ম্যানেজার বা ফাইন্যান্সের লোকজন কিন্তু একটা রিপোর্টিং করে, হ্যাঁ, একটা আমরা দেখি যে তাদের একটা অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল রিপোর্ট হয়। তারপরে দেখবেন যে আমরা কোম্পানি সেক্রেটারি প্রফেশন থেকে কিছু রিপোর্ট তৈরি করা হয়, ফ্যাক্টরি থেকে কিছু রিপোর্ট তৈরি করা হয়, এইচআর থেকে কিছু রিপোর্ট করা হয়। এই রিপোর্টগুলোকে আপনার একসাথে করার জন্য ইন্টিগ্রেটেড রিপোর্টিং নামে নতুন একটা সারা পৃথিবীতে একটা কাজ চলতেছে। আর ইন্টিগ্রেটেড অডিট নামে একটা জিনিস আছে, যে ইন্টিগ্রেটেড অডিট where the auditor in addition to an opinion of the financial statement must also express an opinion of the effectiveness of a company's internal control over ওভারঅল ফাইন্যান্সিয়াল রিপোর্টিং। সো ইন্টিগ্রেটেড অডিট একটা টার্ম আছে, এটা আপনারা জানলেন, এটাও একটা টিকা আপনাদের জন্য অনেক সময় চলে আসে, মাথায় রাখতে হবে। আচ্ছা, তারপরে আমরা বলতে চাচ্ছি যেটা হচ্ছে যে আমাদের বলছি যে অডিটর অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ক্যান বি ক্লাসিফাইড ইনটু 2 ক্যাটাগরিজ। কি এক্সটার্নাল অডিটর, স্ট্যাটুটরি অডিটর। হ্যাঁ, সো এখানে কি হচ্ছে, আমরা অডিটের যখন ক্লাসিফিকেশন জানতে চাবো তখন আমরা জানি যে আমাদের যে অডিট গুলো ট্যাক্স অথরিটিতে দিতে হয়, মানে আমাদের একটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অডিট করা ছাড়া তো ট্যাক্স অথরিটি, আমাদের লিমিটেড কোম্পানি সেটা পাবলিক অথবা প্রাইভেট হোক, কারোরই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যাকসেপ্ট করে না উইদাউট আনঅডিটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। সো এখানে আপনাদেরকে একটা তথ্য জানিয়ে রাখি, আপনারা নিশ্চয়ই জানেন, তারপরেও আমার মনে হয় যে জানিয়ে রাখি, সিএন ইনস্টিটিউটে নতুন করে একটা জিনিস আসছে, এটাকে বলা হচ্ছে আপনার এক সেকেন্ড আমি বলছি, সেটাকে বলা হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশন সিস্টেম। এটা কি শুনেছেন কেউ? ডিভিএস? জি স্যার, শুনেছি স্যার। এটা কি বলেন তো? স্যার পুরাটা ইয়া করি নাই স্যার, কিন্তু একটা সার্কুলার হয়েছে দেখছি স্যার। আমি একটু জাস্ট আপনাদেরকে বলে রাখি, কারণ এটা আপনাদের জন্য খুব, এটা এনবিআর এর সাথে স্যার আইসিএবি এর একটা বাইলেটারাল এগ্রিমেন্ট হয়েছে স্যার। হ্যাঁ, এটা আসলে আমি বলছি, থ্যাংক ইউ, আপনি তাহলে জানেন। সেটা হচ্ছে যে আমি একটা তথ্য দিই, আপনাদের বুঝতে পারবেন। সেটি হচ্ছে এখন তো আরজিএসি তে প্রায় 1,60,000 হচ্ছে আছে কোম্পানি আছে, যারা হচ্ছে পাবলিক প্রাইভেট কোম্পানি। তো তার ভিতরে এনবিআর এর রিটার্ন জমা দেয় এরকম কোম্পানির সংখ্যা 85 থেকে 90,000-এর মতো। কিন্তু ইন্টারেস্টিং হচ্ছে এর ভিতরে সিএন ইনস্টিটিউটে যারা আমরা প্র্যাকটিস করি চার্টার অ্যাকাউন্টেন্ট, এখান থেকে অডিট রিপোর্ট যায় হচ্ছে 40, 42 বা 45,000। তাহলে আর বাদ বাকি প্রায় 30, 35, 40,000 যে অডিট রিপোর্ট, এটা আসলে ফেক হয়। হয়তো আমার ফার্মের নামে নকল করে কেউ করতেছে, XYZ ফার্মের নামে নকল করে করতেছে। এতে করে কি গভর্নমেন্ট রেভিনিউ মিস করে, যে কারণে নতুন করে এই আইডিয়াটা গত আমাদের রমন রমনকের যে সিনিয়র পার্টনার আবিদ খান স্যার, উনি যে আদিব হোসেন উনি হচ্ছে প্রথম আদিব স্যার শুরু করেন আজ থেকে 3-4 বছর আগে, যে আমাদের অডিটররা কে কোন ফার্মের অডিটর, আপনি কিন্তু আইসিবির ওয়েবসাইটে যে সার্চ করে পেয়ে যাবেন যে কোন কোম্পানি কারা অডিটর। এখন তারপরেও ফেক অডিটরদের পাওয়া যাচ্ছিল না, যারা ওই যে নকল করে বানায়। তো এখন একটা হচ্ছে যে আমি যখন আজকে হচ্ছে লাস্ট ডেট, আজকে পর্যন্ত সাইন করতে পেরেছি, এখানে কোনো নাম্বার দিতে হয়নি। কালকের থেকে যদি কোনো অডিট রিপোর্ট আমি সাইন করি তাহলে আমার একটা ভেরিফিকেশন নাম্বার বের হবে। তার মানে আমি প্রথম রেজিস্ট্রেশন করেছি আমার নাম দিয়ে, এরপর যখন আমি কোনো কোম্পানি অডিট করব, সেই কোম্পানির ছোট্ট একটা প্রোফাইল তৈরি করার পরে আমি বলবো কোন ইয়ারে অডিট করতেছি, এটা দেওয়ার পরে সিস্টেম থেকে একটা কোড জেনারেশন হবে, একটা সেই কোডটা আমি অডিট রিপোর্ট সাইন করার নিচে ওই কোডটা লিখে দিব। তাহলে এই কোড দেখে আপাতত এনবিআর এর সাথে এক্সক্লুসিভ এগ্রিমেন্ট আছে, এরপরে এটা এফআরসি ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল, আরজিএসি, বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, ঢাকা স্টক এক্সচেঞ্জ, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ, এদের সাথেও চুক্তি হবে। তখন যারা যেসব পার্টিরা দরকার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, এটা কি অরিজিনাল কোন অডিটর রিপোর্ট নাকি ফেক রিপোর্ট,
ওই নাম্বারটা দিয়েই সে সব তথ্য পেয়ে যাবে এবং এখানে রেভিনিউ কত ছিল, কি করা হয়েছে, সবকিছু জানতে পারবে। সো এই জিনিসটা কি একটু জানা, এক্সেলেন্ট। এটা কি ভালো ভালো হয়েছে না? মানে আপনার জানাটা দরকার তো এটা, কারণ আপনারা প্রফেশনাল, ইউ নিড টু নো দিস সর্ট অফ থিং। আদারওয়াইজ কিন্তু কেউ এখন যদি যেসব ডেট দেখবেন 1st of December 2020 এই ডেটের পরে যে কোনো অডিট রিপোর্ট সাইন পেলে সেই অডিট রিপোর্ট সাইনে আপনি সাইনের নিচে একটা মানে ডকুমেন্ট ভেরিফিকেশন কোড, মানে এটা ডিভিএস সিস্টেম, মানে ডিভিএস কোড না থাকলে আপনি কিন্তু এটাকে মনে করা হবে এটা ফলস একটা রিপোর্ট। ওকে, সো এটা জাস্ট জেনে রাখলেন। তো ওই অডিটটাকে বলা হয় স্ট্যাটুটরি অডিট। আর ইন্টিগ্রেটেড অডিট অলরেডি আমি বলেছি, এই স্লাইডে আর বেশি সময় নিব না, আপনাদেরকে এটা দিয়ে দিব, ডোন্ট ওয়ারি। আচ্ছা, অডিটের অবজেক্টিভের দুইটা থাকে, একটা হচ্ছে প্রাইমারি অবজেক্টিভ, একটা হচ্ছে সেকেন্ডারি বা সাবসিডিয়ারি অবজেক্টিভ। প্রাইমারি অবজেক্টিভ কি আমরা জানি যে এক্সামিনিং দ্য সিস্টেম অফ ইন্টারনাল চেক। ইন্টারনাল চেক ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ইস্যু। তারপরে হচ্ছে চেকিং দ্য arithmetical accuracy of the books of accounts, verifying the posting. এখন যদি কেউ কোশ্চেন করেন যে স্যার আপনি বলেন যে এইখানে আপনি অডিটের জায়গায় খালি ফাইন্যান্সিয়াল অডিট বলছেন, এই জায়গাটা আপনি ম্যানেজমেন্ট অডিট বসান, তখন অবজেক্টিভ হবে যে ম্যানেজমেন্টের ডিসিশন, ম্যানেজমেন্টের এসওপি এইগুলো নিয়ে এবং ম্যানেজমেন্টের যে অন্য অন্য ইস্যুগুলো সেগুলো তখন অবজেক্টিভ আমরা এটা সামনে আসবে। আর তারপরে কি ভেরিফাইং অথেন্টিসিটি অফ দ্য ভ্যালিডিটি অফ দ্য ট্রানজাকশন, কনফার্মিং দ্য এক্সিস্টিং অ্যান্ড ভ্যালু অফ দ্য অ্যাসেট অ্যান্ড লাইবিলিটি ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ইস্যু। অ্যাসেট ওভারস্টেট আন্ডারস্টেটের মাধ্যমে পৃথিবীর ইতিহাসে যত ধরনের ফ্রড হয়েছে তার ভিতরে অন্যতম ফ্রড হচ্ছে অ্যাসেটের ওভারস্টেট করা এবং লাইবিলিটি আন্ডারস্টেট করা, ইনকাম ওভারস্টেট করা এবং এক্সপেন্ডিচার আন্ডারস্টেট করা। এই কাজগুলো করেই কিন্তু আপনারা যত ওই যে আপনার এনরন কেস বা যা বলেন এগুলো কিন্তু এর মাধ্যমে হয়েছে। উই আর ভেরি লাকি যে বাংলাদেশে আলহামদুলিল্লাহ কোনো ধরনের বড় ফ্রড এই পর্যন্ত আমাদের অডিট ফার্ম বা কারোর মাধ্যমে হয়নি আলহামদুলিল্লাহ। বাট স্টিল এটাকে আরো সিএন ইনস্টিটিউট খুব রেগুলেটরি ফ্রেমওয়ার্কের ভিতর নিয়ে আসতেছে। আচ্ছা, এরপরে আমরা বলছি যে সাবসিডিয়ারি অবজেক্টিভ কি হবে, সেটা হচ্ছে এই জিনিসগুলো আপনারা মাথায় রাখবেন। দিস টার্ম ইজ প্রেসক্রাইব ইন দ্য আইএসএ বলে। আইএসএ হচ্ছে, আইএসএ কে বলতে পারবেন হোয়াট ইজ আইএসএ? ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অফ অডিটিং, অন অডিটিং, রাইট, অন অডিটিং। সো এটাকে আবার বিএসএ আছে এবং বাংলাদেশে আইএসএ গুলোকে অ্যাডাপ্ট করার অথরিটি আছে হচ্ছে আমাদের আইসিবি, এটাকে অ্যাডাপ্ট করছে। আগে যেমন ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড যেটা আইএস এবং আইএফআরএস 1984 সাল থেকে 2000 সাল পর্যন্ত যতগুলো আইএস আইএফআরএস আসছে সবগুলো অ্যাডাপ্ট করার একক অথরিটি এগ্রিমেন্ট ছিল ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, স্টিল এখন আছে। রিসেন্টলি আবার হচ্ছে যে যেটাকে বলা হচ্ছে যে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল, তারা নতুন করে চুক্তি করেছে এবং এরপর থেকে ফার্দার যেগুলো আসবে সেগুলো অ্যাডাপ্ট করবে হচ্ছে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল। বাট এই পর্যন্ত অডিট স্ট্যান্ডার্ড, অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড সবই অ্যাপ্রুভড এবং অ্যাডাপ্ট করছে হচ্ছে সিএন ইনস্টিটিউট। অডিট গুলো এটা থাকবেই, যেহেতু অডিটিং মেইন রেগুলেটর আমাদের প্রাইমারি রেগুলেটর আইসিএবি। সো এটা হচ্ছে এইখানে এই সংজ্ঞাগুলো দেওয়া আছে। ডিটেকশন এন্ড প্রিভেনশন এরর। ডিটেকশন হচ্ছে এরর, এররটা কি? এরর হচ্ছে এরর আর দোজ মিস্টেক হুইচ আর কমিটেড ডিউ টু দ্য carelessness of or negligence or lack of knowledge or without having vested interest, কোনো vested interest ছাড়া যদি আপনি কোনো ভুল করে থাকেন। এবং এইখানে কতগুলো এরর অফ প্রিন্সিপাল, এরর অফ অমিশন, এরর অফ কমিশন, এরর অফ কম্পেনসেটিং এরর, এই যেগুলো সংক্ষেপে বলি। দেখেন অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট ভুল করেনি কিন্তু প্রিন্সিপাল, অ্যাকাউন্টিং প্রিন্সিপালে ভুল করছে, সেটাকে বলে এরর অফ প্রিন্সিপাল। এরর অফ অমিশন, কোন একটা ভুল করে একটা জিনিস অমিট করে ফেলছে। কমিশন এবং হচ্ছে কম্পেনসেটিং এরর। কম্পেনসেটিং এরর হচ্ছে যে আমরা কি বলছি যে ধরেন ভুল করেছে আপনার একই ফিগার কিন্তু হেড আলাদা হয়ে গেছে। ধরেন স্যালারিজ এক্সপেন্স দেওয়ার কথা স্যালারিজ না দিয়ে হয়তো রেন্ট এক্সপেন্স দিয়ে দিচ্ছে, অ্যামাউন্ট ঠিক আছে বাট এটা কম্পেনসেটিং এরর হয়ে গেছে। অথবা এমন ভুল হয়েছে ডেবিট পাশে একটা ভুল আছে, ক্রেডিট পাশে একটা সিমিলার ভুল হয়ে গেছে। সো কম্পেনসেট করলেও ইন্ডিভিজুয়ালি দুটোই ভুল এবং দুটোকেই ঠিক করতে হবে। সো এই ধরনের যত রকম এরর থাকে সেই এরর গুলোকে বলা হচ্ছে ডিটেকশন এন্ড প্রিভেনশন এরর। এরপরে কি থাকে এই অবজেক্টিভের ভিতরে? ডিটেকশন অফ প্রিভেনশন ফ্রড। এতক্ষণ বললাম আনইনটেনশনাল, বাট ইন্টেনশনাল যদি হয় ম্যানেজমেন্ট কমিট ফ্রড, ডিটেকশন কি করে ট্যাক্সকে অ্যাভয়েড মানে কমানোর জন্য অথবা ডিসাইড করার জন্য। তারপরে হচ্ছে শো ইফেক্টিভনেস অফ ম্যানেজমেন্ট, ম্যানেজমেন্টকে অনেক সময় ওভার ম্যানেজমেন্টের পারফরমেন্স দেখানোর জন্য করে। হ্যাঁ, অনেক সময় কোনো মানে টু গেট মোর কমিশন, অনেক সময় দেখা গেল যে সেল দেখালে সেল বেশি হলে কমিশন পাবে, বেশি সেল দেখিয়ে দিচ্ছে। তো সেল শেয়ার ইন দ্য মার্কেট অর টু মেইনটেইন মার্কেট প্রাইস অফ দ্য শেয়ার। অনেক সময় আমরা দেখেন এটা খুব দুঃখজনক, সেটা হচ্ছে যে
এটা আসলে অডিটর বা কারোর একার পক্ষে সম্ভব না, এখানে ইথিক্সের একটা ইস্যু। সেটি হচ্ছে লিস্টেড কোম্পানির অনেকের কিন্তু যেভাবে হয়তো মানে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের যে বেসিসে তারা করে আসে বিফোর কাম ইনটু দ্য আইপিও, অনেক সময় ওই রেশিওতে ওই প্রফিটেবিলিটি ওইভাবে থাকে না। এর কারণ হচ্ছে তখন কিছুটা হয়তো তাদের মানে বিজনেস বা অন্য জায়গায়ও কিছু তারা যেটাকে বলা হয় কিছুটা উইন্ডো ড্রেস টাইপ করে। সো এই ধরনের উইন্ডো ড্রেস যদি কেউ করার ইন্টেনশন থাকে সেটাকে বলা হচ্ছে যে ফ্রড। বলা হচ্ছে সাস ফ্রড আর অ্যাজ ফলোস, কি মিসঅ্যাপ্রোপ্রিয়েশন অফ ক্যাশ। অনেক সময় যেটা হচ্ছে যে একদম ইন্টেনশনালি ক্যাশ চুরি করা। আমরা বাংলাদেশে আপনাদেরকে সাবধান করি যে বাংলাদেশের লোকাল কোম্পানিগুলোতে প্রচুর পরিমাণে কিন্তু এই ধরনের ক্যাশের মিসঅ্যাপ্রোপ্রিয়েশন হচ্ছে। সো এই জায়গায় যারা অ্যাকাউন্টসে কাজ করেন বা যারা রিলেটেড কোম্পানি রিলেটেড কনসার্নে কাজ করেন তাদের কিন্তু এই জায়গাগুলো কেয়ারফুল থাকতে হবে। মিসঅ্যাপ্রোপ্রিয়েশন অফ গুডস, অনেক সময় আপনার প্রোডাক্টগুলো চুরি বা এই ধরনের ঘটনা ঘটে। মিসঅ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টস অফ ফলসিফিকেশন অফ অ্যাকাউন্ট উইদাউট, এখানে একটা রিসেন্টলি একটা কোম্পানির নাম মেনশন না করে বলি, একটা কোম্পানি তাদের প্রফিট ছিল, তাদের টাকা ছিল, তারা কি করেছে, তারা হচ্ছে এফডিআর করতো। সো তাদের অ্যাকাউন্টস এর একজন সিনিয়র ম্যানেজার সে কি করেছে, ম্যানেজমেন্টের সাইন নকল করে আরেকটা কোম্পানিতে আরেকটা ব্যাংকে অন্য ব্যাংকের ব্রাঞ্চে একটা অ্যাকাউন্ট ওপেন করেছে ফলস রেজুলেশনের মাধ্যমে এবং সিগনেটরি করেছে তাকেই, মানে যে অ্যাকাউন্টস ম্যানেজারকে সিগনেটরি করে অ্যাকাউন্টস ওপেন করছে। এরপরে তাদের অন্য ব্রাঞ্চে ধরেন লেটসে এক্সওয়াইজেড ব্যাংকের গুলশান ব্রাঞ্চে এফডিআর ছিল, ওই এফডিআর ভাঙিয়ে এক্সওয়াইজেড ব্যাংকের হচ্ছে মনে করেন যে পুরাতন ঢাকার একটা ব্রাঞ্চে ট্রান্সফার করছে। তো ট্রান্সফার অ্যাকাউন্টে অ্যাকাউন্ট ট্রান্সফারের ক্ষেত্রে কিন্তু আমরা এটাকে খুব বড় গুরুত্ব নিয়ে অনেক সময় দেখি না। ওই অ্যাকাউন্ট থেকে যেহেতু সে অ্যাকাউন্টে সিগনেটরি এসে আস্তে আস্তে টাকা তুলে প্রায় 7-8 কোটি টাকা সরিয়ে ফেলেছে। সো এই ধরনের সফিস্টিকেটেড ফ্রড হয়। এক্ষেত্রে আপনাদের প্র্যাকটিক্যাল লাইফে আপনার অর্গানাইজেশনে অ্যাপ্লিকেবল করার জন্য একটা আমি তথ্য দিয়ে দিই, একটা ইনফরমেশন দিয়ে আপনাদের হেল্প হতে পারে। সেটি হচ্ছে আপনারা যখন ব্যাংক ট্রান্সফার করবেন, খুব ভালো কথা, কিন্তু ব্যাংক ট্রান্সফারের সামনে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এবং ব্রাঞ্চ লিখবেন। মানে চেকের ধরেন আপনি লেটসে, আমি একটা উদাহরণ দিই, কেউ একজন বলেন আপনি কোন কোম্পানিতে আছেন, যে লেটসে এই কামাল ভাইয়ের কথাই বলি, কামাল ভাই তো ব্যাংকেই কাজ করে, কামাল সাহেব ব্যাংকে কাজ করে, ওনার না, you can address me as Kamal, just Kamal, please. আচ্ছা, এখানে দেখেন কামাল সাহেবকে আমরা তার কোম্পানির মনে করেন যে একটা চেক দিবে, লেটসে হচ্ছে ব্যাংক এশিয়ার কোন ব্রাঞ্চে ট্রান্সফার করবে, অন্য একটা অ্যাকাউন্ট ট্রান্সফার। সো যদি লেখে যে ব্যাংক এশিয়া, সামনে যদি লেখে পল্টন ব্রাঞ্চ এবং অ্যাকাউন্ট নাম্বার, তাহলে কিন্তু আসলে আলটিমেটলি, কারণ আপনার হয়তো 120, 30টা 40টা অ্যাকাউন্ট থাকে, তখন কিন্তু আপনি এইখানে কিছুটা হলেও এটা রিস্ক হেজ করতে পারবেন। সো আমরা অডিট যখন পড়বো তখন আমাদের ফ্রড ডিটেকশন এবং এর পটেনশিয়াল একটা থাকতে হবে। তো যাই হোক, এরপরে আমরা যে কি হবে, তো তার মানে হচ্ছে যে আপনারা যখন অ্যাকাউন্ট পেয়ে চেক করবেন এবং ব্রাঞ্চ টু মানে অ্যাকাউন্টে অ্যাকাউন্ট ট্রান্সফার করবেন আপনার কোম্পানির অ্যামাউন্ট গুলো, তখন চেষ্টা করবেন যে ওই অ্যাকাউন্ট নাম্বার এবং ব্রাঞ্চ নাম্বার মেনশন করা। তাহলে হবে কি, যিনি তৈরি করবেন এই ভয় পাবে যে না, আমি তো আসলে ফলস একটা অ্যাকাউন্ট নতুন ক্রিয়েট করেছি বা অন্য কোথাও ট্রান্সফার করতে গেলে চাইলে এটা। আর যারা সিগনেটরি তাদের সামনে কিন্তু ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার, ব্যাংক অ্যাকাউন্টের ব্রাঞ্চের এবং অ্যাকাউন্ট নাম্বার থাকলে তারা ক্রস করে সাইন করতে পারবে। আন্ডার অ্যান্ড ওভার ভ্যালুয়েশন অফ স্টক, অনেক ক্ষেত্রে এর মাধ্যমেও কিন্তু অডিটের অবজেক্টিভ যে আন্ডার এবং ওভার স্টকটাকে দেখা, এবং আদার অবজেক্টিভ কি থাকে, টু প্রোভাইড ইনফরমেশন টু ইনকাম ট্যাক্স অথরিটি টু স্যাটিসফাই দ্য জেনারেল কোম্পানি টু হ্যাভ মোরাল ইফেক্ট। আচ্ছা, একটা জিনিস আপনাদেরকে বলি, আপনাদেরকে হয়তো এটা টিকা আকারে ইম্পর্টেন্ট হতে পারে, এখানে আমি আনি নেই, সেটি হচ্ছে জেনারেল পারপাস ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। এই কথাটা কি বলতে পারবেন, হোয়াট ইজ জেনারেল পারপাস ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট? স্যার, আমরা আপনার কথাটা শুনতে পারি নাই স্যার, কি বললেন স্যার? আমরা বলেছি জেনারেল পারপাস ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, এই কথাটা কি শুনেছেন আগে? জেনারেল পারপাস ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট এটা মানে কি? জেনারেল পারপাস ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট যদি আমরা বলি স্যার, মানে প্রথমে আসে যে শেয়ার হোল্ডারদের যে শেয়ার হোল্ডাররা তাদের স্ট্যাটাসটা জানতে চায়, তাদের ফাইন্যান্সটা কোথায় ইনভেস্ট হলো, কোথায় এক্সপেন্ডিচার হলো, কোথায় তাদের ক্যাপিটাল ইনভেস্টমেন্ট করা হলো, এই সব জিনিসগুলি শেয়ার হোল্ডাররা প্রথমেই জানতে চায়।
আচ্ছা আচ্ছা স্যার মানে ইউজারদের জন্য স্যার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের ইউজারদের জন্য যে ইয়েটা করা হয়, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা করা হয়, ওইটা জেনারেল পারপাস ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট স্যার। আচ্ছা আপনাদের দুজনেই কাছাকাছি গেছে, আমি একটু স্পেসিফিক করে স্টেকহোল্ডারদের জন্য, স্টেকহোল্ডারদের বিভিন্ন ইনফরমেশনের জন্য যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা তৈরি করা হয় এবং সেখানে যে ইনফরমেশন গুলো দেওয়া হয় সাথে ডিসক্লোজার থাকে, এটা হচ্ছে স্যার জেনারেল পারপাস ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। আচ্ছা আমি রেগুলেটর আছে স্যার, রাইট। স্পেশাল পারপাস হলো স্যার ম্যানেজমেন্টের জন্য যদি বা কোনো কিছু করা হয়, ওইটা স্পেশাল পারপাস। সবাই অলমোস্ট রাইট, একদমই আপনারা ঠিকই বলেছেন, বাট আমি একদম ইন্টারেস্টিং করে শর্ট করে দিয়ে বলতে সুবিধা হবে। সেটা হচ্ছে আমরা দেখি কি আমাদের অর্গানাইজেশনগুলোর যারা ওনার তারা চাইলে প্রতিদিন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দেখতে পারে, বিভিন্নভাবে ম্যানেজমেন্টের উপর চাইতে পারে। তারপর ধরেন এনবিআর চাইলে আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে অনেক তথ্য, ব্যাংক অ্যাকাউন্ট চাইতে পারে, অনেক কিছু চাইতে পারে। কিন্তু ধরেন একজন আপনি লিস্টেড কোম্পানি এবং লিস্টেড কোম্পানির একজন শেয়ার হোল্ডার, অথবা একটা জেনারেল যে ইনফরমেশন খুঁজতেছে, ধরেন আপনি আপনার কোম্পানি সম্পর্কে রিসার্চ করবে, আপনার কোম্পানিতে ইনভেস্ট করবে, আপনার কোম্পানির শেয়ার কিনবে, এরকম লোক কিন্তু আপনি যে ফর্মাল অ্যাকাউন্ট সেট তৈরি করেন যেখানে থাকে আপনার হচ্ছে স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন অর ব্যালেন্স শিট, ইনকাম স্টেটমেন্ট, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, স্টেটমেন্ট অফ চেঞ্জ ইন ইকুইটি এন্ড ফাইন্যান্সিয়াল নোটস থাকে, এই যে সেট অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট কমন, ওইটা কিন্তু সবাই কমন, তারা আর কোনো রাইট নাই যে ফার্দার ইনফরমেশন চাবে। সো যাদের এই রাইটটা নাই, এই জন্য মিনিমাম রিকোয়ারমেন্ট হচ্ছে যে এই জিনিসগুলো দিতেই হবে, সেই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টকে বলা হয় জেনারেল পারপাস ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, সবাই কমন। এর বাইরে এনবিআর চাইলে আপনার অনেক তথ্য চাইতে পারে, ওনাররা বা শেয়ার হোল্ডাররা তো ডিরেক্টররা প্রতিনিয়ত আপনার রিপোর্ট চায়, হ্যাঁ বাংলাদেশ ব্যাংক কোয়ারি করতে পারে, বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন চাইতে পারে, ঢাকা অ্যাকশন চাইতে পারে, বাট কমন যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট সেটাকে বলা হয় জেনারেল পারপাস ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। সো আপনারা জানেন, তারপরে একটু আমার ওয়েতে একটু রিকনসাইল করে দিলাম, ঠিক আছে? সো এটা এই জিনিসগুলো আর কি হঠাৎ করে ছোট্ট একটা থিওরি দিয়ে দিল, সো একটা 4 মার্কের টিকা, সো আপনারা এই এরপরে না পড়লেও মাথায় থাকবে, ঠিক আছে? সো বলবেন যে যেসব স্টেক হোল্ডার, ওভারঅল স্টেক হোল্ডার যাদের হচ্ছে স্পেশাল নিড, স্পেশাল ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট বা স্পেশাল কোনো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট চাওয়ার কোনো রাইট নাই তাদের জন্য, বা তাদের কোনো চাইতে পারে না, তাদের জন্য জেনারেল যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট মিনিমাম রিকোয়ারমেন্ট ফর অল, দিস ইজ কল হচ্ছে জেনারেল পারপাস ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। এনিওয়ে আমরা পরে চলে যাই, সেটি হচ্ছে আমরা বলছি যে জেনারেল প্রিন্সিপাল গভর্নিং অ্যান্ড অডিট অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট কি কি থাকে দেখেন। অডিটরস অপিনিয়ন অ্যাড ক্রেডিবিলিটি to the financial statement. It is not the guarantee of future variability and management's efficiency or effectiveness. যেটা হচ্ছে যে আপনি অডিটরের একটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দিচ্ছেন, যেটা হচ্ছে আসলে একদম কনক্রিট কোনো গ্যারান্টি কিন্তু দেয়া যাচ্ছে না যে এটা আসলে 100%, বিকজ অডিট যখন আপনারা করেন, সেটি ফাইন্যান্সিয়াল অডিট হোক, ম্যানেজমেন্ট অডিট হোক, কস্ট অডিট হোক, আমরা যে কমপ্লায়েন্স অডিট করি, আমরা যে চার্টার সেক্রেটারি ফার্মগুলো বা সিএসিএমএ ফার্মগুলো করে, সেটা হচ্ছে কমপ্লায়েন্স যে অডিটটা আমরা করি, সেই সব জায়গায় কিন্তু আপনার 100% ডকুমেন্টেশন আসলে করা যায় না। সেক্ষেত্রে যেটা করা হয় সেটাকে বলে অডিট স্যাম্পলিং। এটা আপনাদের কিন্তু থিওরিতে আসে, আমি এই শর্টগুলো করে দিব। এই স্যাম্পলিং করতে যে দেখা হয় 100%-এর থেকে যদি কোনো ভেরিফিকেশন, ডকুমেন্টেশন, চেকিং, ভেরিফিকেশন, ভাউচিং যদি 100%-এর নিচে কোনো অ্যামাউন্ট করাকেই বলা হয় হচ্ছে যে 100% নিচের অ্যামাউন্টকেই বলা হয় হচ্ছে যে আপনার স্যাম্পলিং। 80% স্যাম্পলিং, 50% স্যাম্পলিং, 10% স্যাম্পলিং। সো 100%-এর নিচে যদি কোনো কিছু ফুল চেক না করে কোনো অডিট ওপিনিয়ন কনক্লুড করার চেষ্টা করা হয়, তখন বলা হয় যে অডিটররা স্যাম্পলিং বেসিসে করেছে। সো এই কারণে অ্যাবসলিউট গ্যারান্টি কেউ দিতে পারবে না যে এখানে কোনো ভুল আছে, রিজনেবল অ্যাসুরেন্স দেয় ডিগ্রি অফ, কারণ যারা মানে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করা বা যে কোনো রিপোর্ট তৈরি করার রেসপন্সিবিলিটি কাদের? মানে আপনাদের একটা কোশ্চেন করলাম যে একটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বা একটা রিপোর্ট তৈরি করার রেসপন্সিবিলিটি কি অডিটরের নাকি অন্য কারণ? যে আমরা যে ব্যালেন্স শিট, ইনকাম স্টেটমেন্ট দেখি, এটা তৈরি করার রেসপন্সিবিলিটি ম্যানেজমেন্টের স্যার, রাইট? সো প্রাইমারি রেসপন্সিবিলিটি ইজ দ্য ম্যানেজমেন্ট, আর অডিটরের কাজ হচ্ছে টু চেক, ভেরিফাই যে এটা ঠিক আছে কিনা, রিজনেবল অ্যাসুরেন্স দেয়া, বাট এর রেসপন্সিবিলিটি কিন্তু হচ্ছে ম্যানেজমেন্টের। এনিওয়ে, এ ডিগ্রি অফ ইমপ্রেশন ইজ এভিটেবল ডিউ টু দ্য কি হচ্ছে ইনহারেন্ট আনসার্টেনিটিস থাকে। অনেক সময় আমরা দেখি যে ইনহারেন্ট কিছু আনসার্টেনিটিস থাকে। ইনহারেন্ট মানে হচ্ছে যে লিগাসি সিস্টেমের ভিতরে কিছু প্রবলেম আছে, আপনি ধরেই বুঝতে পারবেন যে অনেক আগের থেকে কিছু এখানে প্রবলেম চলে আসতেছে।
ইউজ অফ জাজমেন্ট, আপনাকে কিন্তু বেস্ট জাজমেন্ট ইউজ করতে হবে, সেই জিনিসগুলো আমরা সামনে দেখবো। অনলি রিজনেবল অ্যাসুরেন্স ইজ গিভেন, যেটা আমি শুরুতেই বললাম যে এখানে কিন্তু অ্যাবসলিউট অ্যাসুরেন্স কেউ দিতে পারে না, রিজনেবল অ্যাসুরেন্স দেয়। আচ্ছা, এখানে the amount of audit work is determined by, এখন কতটুকু কাজ করবেন সেই জায়গায় আপনার জাজমেন্ট, স্যাম্পলিং করবেন কি 50% স্যাম্পলিং করবেন, 20% করবেন, 5% করবেন না 80% করবেন, এখানে আপনার একটা জাজমেন্ট আছে এবং স্যাম্পলিং এর একটা মেথড আছে। আমি এটা আসলে ক্লাসে কভার করতে না পারলেও ছোট্ট করে একটা পিপিটি বানায় আপনাদের একটা ভিডিও বানিয়ে দিব, এটা দেখলে আপনাদের পরীক্ষায় দেখলাম যে অডিট স্যাম্পলিং, অডিটের রিস্ক এর উপরে কোশ্চেন আসছে, এই জিনিসগুলো দিয়ে দিব, 5-7 মিনিট দেখলে এটার ওভাবে পড়তে হবে না। আচ্ছা, রিকোয়ারমেন্ট অফ প্রফেশনাল বডিজ এন্ড লেজিসলেশন, সেটা হচ্ছে এখন মনে করেন যে বাংলাদেশের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের প্রাইমারি আমরা করি হচ্ছে আরজেএসির জন্য যারা লিস্টেড না, তারপর এনবিআর এর জন্য, এরাই তো মূলত, আর আমরা ব্যাংক লোন চাইতে গেলে ব্যাংকের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট চাই। সো মানে প্রাইভেট লিমিটেড কোম্পানি অথবা পাবলিক লিমিটেড কোম্পানি যারা লিস্টেড না তাদের হচ্ছে প্রাইমারি, এরাই হচ্ছে ফোকাস পয়েন্ট। বাট আপনি যখন ইয়েতে যান, আপনি লিস্টিং এ যান, তখন ঢাকা এবং চট্টগ্রাম, যেমন ধরেন আপনি একটা সিম্পল উদাহরণ দিই, আমরা ইন্স্যুরেন্স কোম্পানি এবং আইএফআরএস এর রিপোর্টিং এর মধ্যে একটু গ্যাপ আছে, ছোট্ট একটা গ্যাপ। সেটি হচ্ছে ইন্স্যুরেন্স কোম্পানি যখন আমরা করি তখন ওরা বলা হচ্ছে প্রফিট এন্ড লস, আর আমরা যখন অডিটের রিপোর্ট করি তখন প্রফিট অর লস। এই এন্ড এবং অর এর কারণেই কিন্তু দুইটার ফরম্যাটের ভিতরে কিছুটা গলদ আছে। আমরা যদি দেখি যে কোম্পানি অ্যাক্টের যে শিডিউলে আমাদের সেটস অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দেয়া আছে সেটার সঙ্গে কিন্তু আইএফআরএস একটু জায়গায় জায়গায় কনফ্লিক্ট করে। সেক্ষেত্রে আইএফআরএস আবার বলা আছে যে লোকাল ল এবং জুরিসডিকশন অফ দ্য কোম্পানি ম্যানেজমেন্ট, যে কোনো জায়গায় তারা যদি এই আইএস এবং আইএফআরএস এর ব্যতিক্রম ঘটায়, ডেভিয়েশন হয়, সেই ডেভিয়েশনের কারণ উল্লেখ করে নোট দিয়ে এরা ডেভিয়েশন চাইলে করতে পারে। তারপর হচ্ছে রিকোয়ারমেন্ট অফ দ্য প্রফেশনাল বডিজ এন্ড লেজিসলেশন, এগ্রিড টার্মস অফ এঙ্গেজমেন্ট, আপনাকে কি বেসিসে এঙ্গেজ করছে, আপনাকে কি বলছে যে ভাই আমার যতগুলো এজিএম হয়েছে, যতগুলো বোর্ড মিটিং হয়েছে সেইটার প্রপারলি রেকর্ড হয়েছে কিনা এটা চেক করে দাও, নাকি বলা হয়েছে যে আমার বিভিন্ন সময় শেয়ার ট্রান্সফার হয়েছে এটা প্রপারলি হয়েছে কিনা। এখন কি টার্ম, কি এগ্রিমেন্ট টার্ম অফ ইয়োর এঙ্গেজমেন্ট উইথ দ্য ক্লায়েন্ট, দ্যাট ইজ অলসো ইম্পর্টেন্ট। দ্য নিড টু এক্সারসাইজ প্রফেশনাল স্কেপটিসিজম, স্কেপটিসিজম মানে এই টার্মটা কি কেউ জানেন? এটাও কিন্তু টিকা, প্রফেশনাল স্কেপটিসিজম। ধরেন এটা এরকম একটা টিকা আসতো, তখন কি লিখবেন আপনারা বলেন? প্রফেশনাল স্কেপটিসিজম কথাটা অর্থ কি? হ্যালো স্যার। জি বলেন। Skepticism means an attitude always questioning in mind. Exactly. In the audit, action or performance. ফ্যান্টাস্টিক, একদম তাই। মানে আপনার হচ্ছে কি, আপনি চোর পুলিশ খেলবেন না, কিন্তু আপনার মনে কিন্তু একটা অনেস্ট একটা কোশ্চেন থাকতে হবে। কোশ্চেন না থাকলে আপনি কিভাবে মিলাবেন? আপনাকে কোশ্চেন করলেই না এটা হচ্ছে আপনি বের করতে পারবেন যে এখানে কোনো ফ্রড আছে কিনা, এরর আছে কিনা, কোনো মিসঅ্যাপ্রোপ্রিয়েশন আছে, কোনো ভুল আছে কিনা। সো এই যে আপনার কিউরিওসিটি মাইন্ড, এটাকে বলা হচ্ছে, এইটাই অডিটরদের থাকা দরকার যে কোনো অডিটের ক্ষেত্রে, প্রফেশনাল স্কেপটিসিজম। থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, এটাই বলতে চাচ্ছি। এটা সংজ্ঞা আছে, ফর্মাল সংজ্ঞা আছে, কিন্তু এটা যা বোঝায় উনি যেটা বলছে এটা ঠিক আছে। আচ্ছা, এরপর বলা হচ্ছে দ্য অ্যাবিলিটি টু রিডিউস অডিট রিস্ক ইজ লিমিটেড বাই, কি করতে হয় বলেন তো? দেখেন, যখন আপনি অডিট রিস্ককে লিমিট করতে চাইবেন তখন আপনাকে সিম্পল বলেন তো যে আমার অডিট রিস্ক 0 হবে কখন? যখন আমি 100% হচ্ছে ভাউচিং করব, ঠিক কিনা কথাটা? আমি যদি 100% ডকুমেন্ট বসে বসে চেক করি তাহলে আমার অডিট রিস্ক কত হবে? 0, ঠিক আছে না? জি স্যার। আবার যদি 1% ভাউচার চেক করি তাহলে আমার অডিট রিস্ক অনেক বেশি। সো আপনাকে একটা ট্রেড অফ করতে হবে যে আপনি স্যাম্পল সাইজটা কতটুকু নেবেন, কতটুকু নিলে, কারণ যদি 100% অডিট করতে হয়, একটা কোম্পানির অ্যাকাউন্টসের লোকজন সারা বছর ধরে যদি তারা এই ফাইন্যান্সিয়াল সিস্টেম তৈরি করে থাকে 1 বছর ধরে, আপনাকে এটাকে 100% ভাউচিং করতে গেলে আপনাকে তো 1 বছর লাগবে। সো ইট ইজ নট পসিবল যে 1 বছর আপনাকে করবে এবং 1 বছরের ফি আপনাকে দিবে না। তখন আপনার বেসড অন ইউর ফি, প্রফেশনাল স্কেপটিসিজম, প্রফেশনাল ডিউ কেয়ার, ইওর নলেজ, ইওর ব্যাকগ্রাউন্ড চিন্তা করে আপনি একটা ফর্মুলায় ফেলবেন। এই অডিট স্যাম্পলিং করার একটা নিয়ম আছে যে অ্যাসেট থ্রেশহোল্ড, রেভিনিউ থ্রেশহোল্ড, এটা আমি দিয়ে দিব। এটা এই কোর্সের ভিতরে 6 ক্লাসে অনেক কিছু দেওয়া যাবে না, বাট আমি আপনাদেরকে টোটাল লিঙ্কগুলো ছোট ছোট লিঙ্ক দিয়ে দিব। 5-7 মিনিটের ভিডিও দেখে আপনি এই টিকাগুলো পেয়ে যাবেন। সো এটাকে বলা হয় অডিট স্যাম্পলিং। ইনহারেন্ট লিমিটেশন ইন এনি অ্যাকাউন্টিং অর কন্ট্রোল সিস্টেম। ধরেন যদি এমন হয় যে আমি একটা লিগ্যাসি সিস্টেম, আমি একটা সফটওয়্যার ছিল,
আমি নতুন করে একটা সফটওয়্যার এনেছি, এসিপি সফটওয়্যার। এর আগে আমার সফটওয়্যারটা ছিল একটা এমন সফটওয়্যার যেখানে চেঞ্জ করা যায়। যেমন ট্যালি নামে একটা সফটওয়্যার আছে, আপনারা সবাই জানেন। ট্যালিতে কিন্তু কন্ট্রোল মেকানিজম খুব উইক, কারণ হচ্ছে এখানে কেউ একজন এন্ট্রি দিল, এন্ট্রি দেওয়ার পর সে চাইলে আবার যে এটাকে চেঞ্জ করতে পারে। হ্যাঁ, এটা একটা অথরিটি ম্যাট্রিক্স আছে, আপনি লক করতে পারেন। কিন্তু যদি ইআরপি, রিয়েল ইআরপি হয় লাইক এসএপি, ওরাকল, তাহলে আপনি যদি কোনো ওয়ান্স ইউ ক্লোজ ইওর এন্ট্রি, আপনি এটা জীবনে চেঞ্জ করতে পারবেন না। আপনাকে এটাকে রিভার্সাল এন্ট্রি দিয়ে ঠিক করে আসতে হবে। আর যদি আপনি কারেকশন, যদি কোনো অ্যাডজাস্টমেন্ট করতে চান, কে করলো, কখন করলো, তার নাম, আইডি ওখানে রেকর্ডেড হয়ে থাকবে। সো ইজ রিয়েলি নেসেসারি। এখন এই অ্যাকাউন্টিং এবং কন্ট্রোল সিস্টেমে কোনো গলত থাকলে আসলে আপনার কিন্তু আগের থেকে বুঝতে হবে যে এই অডিট নিবেন কি নিবেন না। নিলে তখন স্যাম্পলিং বাড়াইতে হবে, কারণ আপনাকে আদারওয়াইজ এখানে কিন্তু ভুল থেকে যাবে। পসিবল ফ্রডুলেন্ট কলিউশন, যদি বোঝা যায় যে এখানে আপনি ভাত টিপলে বোঝা না বলে, এরকম ভাত টিপে বুঝলেন যে এখানে ফ্রডুলেন্ট কলিউশন থাকার সম্ভাবনা আছে, সো আপনাকে কেয়ারফুল হতে হবে। সার্টেন এভিডেন্স উইল বি পারসুয়েসিভ, নট কনক্লুসিভ। আচ্ছা, এইখানে পারসুয়েসিভ আর কনক্লুসিভ এই কথাটা কেউ একজন বলতে পারবেন অর্থ কি? এভিডেন্স উইল বি পারসুয়েসিভ, নট কনক্লুসিভ, এটা মানে কি? আসলে স্যার পারসুয়েসিভ হলো একটা পারসেপশন, একটা ধারণা নেয়া, যে এভিডেন্সটা একটা ধারণা প্রসূত, আর একটা কনক্লুসিভ হলো একটা সুনির্দিষ্ট কিছু এরকম। রাইট। Persuasive, not conclusive means the audit evidence should be appropriate and sufficient. এটা ঠিক আছে। অডিট এভিডেন্স যে আমি কালেক্ট করব, এইটার পরেই তো আমি একটা রিপোর্ট, আমার রিপোর্ট কনক্লুশন করব। ওইখানে আসলে কনক্লুসিভ মানে হচ্ছে যে আপনি আসলে একদম স্পেসিফিক, যে 100% আপনার একদম জেনে। ধরেন আপনি যদি লেটসে আপনি আমাকে বললেন যে ভাই আমার ব্যাংক অ্যাকাউন্ট চেক করে দেখো, ব্যাংক অ্যাকাউন্ট থেকে কোনো টাকা চুরি হয়েছে কিনা। তো এরকম যদি কোনো আমার অডিট স্কোপ থাকে, তাহলে আমি যদি 3টা ব্যাংক অ্যাকাউন্ট থাকে, আমি যদি 10 জন লাখ এক মাস কাজ করে টোটাল ট্রানজেকশন গুলো ভেরিফাই করি, তখন কিন্তু আসলে আমার আর মানে এই ডিসিশন দিতে গিয়ে আমার কিছু চিন্তা করতে হবে, বিকজ আমি কনক্লুসিভ একটা রেজাল্ট পেয়ে গেছি যে আমার 100% ভাউচিং হয়ে গেছে, আই এম শিওর যে এখানে ফ্রড হয়েছে, কথা হয়নি। কিন্তু যখনই আপনি কোনো অডিট রিপোর্ট কালেক্ট করবেন, তখন আপনাকে এই এভিডেন্স গুলোর সার্টেন লেভেলে এভিডেন্স থাকতে হবে, যাতে করে পারসুয়েসিভ হয়, আপনাকে সাপোর্ট করে। এভিডেন্স আপনার হয়ে কথা বলবে। আপনি যদি এভিডেন্স কালেক্ট করা ছাড়া কোনো রকম অডিট রিপোর্টে আনেন, তাহলে কিন্তু এটা টেকা কঠিন হবে। তখন উল্টা আপনার বিরুদ্ধে আরো ম্যানেজমেন্ট রেগে যাবে যে আপনি উইদাউট দ্য প্রপার মানে পারসুয়েসিভ এভিডেন্স ছাড়া আপনি কিন্তু এটাকে ইয়ে করছেন, আপনাকে এটা অডিট রিপোর্টে এনেছেন। সো ইজ রাইট, এটা আপনারা যেটা বলেছেন ঠিকই আছে। The audit opinion is given on whether the financial statement give a true and fair view of the entity's financial statement. As such, an audit opinion gives a high level of assurance to the issuer of the financial statement. Obviously, একটা certain level of assurance, high level দেয়া হয় যে না financial statement এর ইউজারদেরকে যে আমরা এটা দেখেছি, আমাদের স্কেপটিসিজম করেছি, বেস্ট জাজমেন্ট ইউজ করেছি, এবং আমরা মোটামুটি আমাদের ডিউ কেয়ার, ডিউ ডিলিজেন্স খাটিয়ে আমরা এই কাজগুলো করেছি। আচ্ছা, কনসেপ্ট ট্রু অ্যান্ড ফেয়ার, এই ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ কিন্তু আপনাদের টিকা চলে আসার সম্ভাবনা আছে। সো দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট কমপ্লাই উইথ দ্য অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড হুজ পারপাস ইজ টু ন্যারো দ্য এরিয়াস অফ ডাইভার্জেন্ট অপিনিয়ন and practice in accounting. কিভাবে ট্রু ইজ মিন দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আর ফ্রি ফ্রম ম্যাটেরিয়াল মিসস্টেটমেন্ট। এখন এবার বলেন যে ম্যাটেরিয়াল আর এই ম্যাটেরিয়াল মিসস্টেটমেন্ট বলতে কি বোঝাচ্ছে, ম্যাটেরিয়াল আর ইমম্যাটেরিয়াল কথাটার অর্থ কি আরেকজন বলেন কাইন্ডলি। ম্যাটেরিয়াল স্টেটমেন্ট বলতে আমরা যেটা বুঝি যে এটা খুবই গুরুত্বপূর্ণ, এবং আমাদের এটাতে আইএস এর একটা রেফারেন্সও আছে ম্যাটেরিয়াল মিসস্টেটমেন্ট বা ম্যাটেরিয়াল স্টেটমেন্টের। আর ইমম্যাটেরিয়াল হলো নেগলিজিবল, যেটাকে আমরা বলতে পারি স্যার। স্যার ম্যাটেরিয়ালি মিন্স একটা ঘটনা বা একটা ট্রানজাকশন যেটা মানে ইনফ্লুয়েন্স করে, একটা বড় ধরনের ইনফ্লুয়েন্স করে একটা ফাইন্যান্সিয়াল রিপোর্টিং এ, এবং যার কারণে পুরো ডিসিশনটাই চেঞ্জ হয়ে যায় বা প্রফিটেবিলিটি চেঞ্জ হয়ে যায়। আচ্ছা, একদমই দুজনই ঠিক আছে, বাট আমি একটু আরেকটু সিম্পলিফাই করে দিই। ধরেন একটা কোম্পানি যার টার্নওভার 1000 কোটি টাকা, হ্যাঁ 1000 কোটি টাকার একটা কোম্পানি, 1000 কোটি টাকার কোম্পানি, তারা নিশ্চয়ই তাদের অ্যাসেটের, তাদের বুকস অফ অ্যাকাউন্টসে অ্যাসেট ক্যাপিটালাইজেশন ক্রাইটেরিয়াতে নিশ্চয়ই
3000 টাকার জিনিসকে অ্যাসেটে ঢুকাবে না, তাহলে তাদের ব্যালেন্স শিট পাগল হওয়ার মতো অবস্থা। তারা নিশ্চয়ই একটা ক্যালকুলেটর কিনে, একটা সায়েন্টিফিক ক্যালকুলেটর দামই তো 7000 টাকা, সো নিশ্চয়ই এটা ক্যালকুলেটর কিনে এটা অ্যাসেটে ঢুকাবে না, ওটা অফিস সাপ্লাই হিসেবে রাখবে। সো তাদের ম্যাচুরিটি লেভেল হচ্ছে, লেটস সে একটা 10,000 কোটি টাকার কোম্পানির ম্যাচুরিটি লেভেল যদি সেট করে যে আমার অ্যাসেট থ্রেশহোল্ড 30,000 টাকা, সো আমি এর নিচের অ্যামাউন্ট গুলোকে আমি আসলে অতটা ইম্পর্টেন্স দিব না, এর উপরের গুলো আমি বেশি কভারেজ করব। হ্যাঁ, সো ম্যাটেরিয়াল লেভেল কোন লেভেলে যাবেন, আপনি কি 3000 টাকায় ম্যাটেরিয়াল ধরবেন নাকি 3000 এর নিচে নাকি 5000 নাকি 10,000, ডিপেন্ড অন দ্য সার্কামস্টেন্স, ডিপেন্ড অন দ্য টার্নওভার অফ দ্য কোম্পানি, ডিপেন্ড অন দ্য ফ্রডের অ্যাক্টিভিটি। যেটা আবার আরেকটা জিনিস আপনাদেরকে বলি, ধরেন আপনি 500 টাকাকে ম্যাটেরিয়াল বলছেন ছোট, কিন্তু এমন যদি হয় যেটাকে ভাউচার স্পিড বলে, আমি ছোট্ট উদাহরণ দিই, আমি একটা কোম্পানিতে দীর্ঘদিন কাজ করেছি, সেই কোম্পানিতে এইচওডিদেরকে একটা লিমিট দেওয়া ছিল। এটা খুব মনোযোগ দিয়ে শুনেন, আপনাদের কিন্তু শুধুমাত্র পরীক্ষা পাস না, আমার মনে হয় যে এই জিনিসগুলো জানলে ইউ উইল বি মানে অনেক কিছু জানতে পারবেন যেটা আসলে ম্যানেজমেন্ট আপনার লাগবে। সো যেটা যেমনটি বলছিলাম, বিষয়টা খুব মনোযোগ দিয়ে শুনেন যে এইচওডিদেরকে একটা লিমিট দেওয়া হয়েছে যে আপনার 20,000 টাকা পর্যন্ত খরচ, গিফট, ডোনেশন, যে কোনো কিছু স্যাম্পল, ফ্রি স্যাম্পল আপনারা 20,000 টাকা দিতে পারবেন। সো ইটস গুড, ফেয়ার না, 20,000 টাকা কিন্তু একজন জিএম লেভেলের জন্য বাংলাদেশের কন্টেস্টে খারাপ না। এখন আমরা দেখলাম যে একটা বিলকে স্প্লিট করছে, একটা বিলের 1,40,000 টাকা, একটা ওয়ার্ক অর্ডার করছে হচ্ছে 1,40,000। তো স্বাভাবিকভাবেই যখন ওয়ার্ক অর্ডারের বেসিসে ডেলিভারি হয়ে গেছে, এরপরে তার কোনো কারণে এইটাকে সে তার উপরের লেভেলিটি অথরিটি, লেটস সে ডিরেক্টর ফাইন্যান্সের 50,000 টাকা, তারপরে ডিরেক্টর ফাইন্যান্সের পরে গিয়ে হচ্ছে ডিরেক্টর ফাইন্যান্স অথবা এমডি লেভেলে সাইন করতে লাগলে 1 লাখ টাকার উপরে গেলে লাগে, 50 থেকে 1 লাখ হইলে হচ্ছে ডিরেক্টর ফাইন্যান্স করতে পারে, 20 থেকে 50 লেভেলে করতে পারে হচ্ছে এইচওডি। এখন সে কি করেছে, এই 1,40,000-কে 3টা বা 4টা বা 5টা ভাগে ভাগে, ওয়ার্ক অর্ডার একটা, ডেলিভারি চালান একটা, ডেলিভারি চালান ফটোকপি করে করে তারা বিলগুলো ভেঙে দিচ্ছে। সো তখন আপনার মাথায় কি আসবে, আইদার এখানে এই প্রকিউরমেন্টে কোনো একটা গলদ আছে, আদারওয়াইজ সে অ্যাপ্রুভালের জন্য তার হায়ার অথরিটি আসে না কেন। তো তখন দেখা যাবে যে এটা আসলে 20,000 টাকাকে ধরা হচ্ছে, এটা কিন্তু ম্যাটেরিয়াল হয়ে যেতে পারে। 500 টাকাকে আপনি ম্যাটেরিয়াল বলছেন, কিন্তু 500 টাকা যদি 500টা ট্রানজেকশন হয়, 5 5 25, তখন কত হয়ে যায়, প্রায় 25 লাখ বা সামথিং, যে 25,000 নাকি 25,000, রাইট, 2.5 লাখ, সরি, 500 হলে কিন্তু 2.5 লাখ টাকা হয়ে যায়। তো আপনি যদি বলেন যে আমার থ্রেশহোল্ড হচ্ছে 10,000 টাকা, তো 10,000 টাকায় কিন্তু আপনি ওয়েল এনাফ, যে 10,000 এর নিচে ইমম্যাটেরিয়াল বলছেন। কিন্তু যদি কেউ দেখা যায় 10,000 টাকার নিচে ইমম্যাটেরিয়াল, কিন্তু 10,000 এর নিচে এসে আপনি খুব একটা গুরুত্ব দিচ্ছেন না, কিন্তু 5 করে প্রচুর ট্রানজেকশন করছে। হ্যাঁ, সো এই জিনিসগুলো কিন্তু ইম্পর্টেন্ট। হ্যাঁ, সো আমরা জানি বাংলাদেশ ব্যাংকের এক সময় আমি এটা আমাদের কামাল সাহেব বলতে পারবেন যে বাংলাদেশ ব্যাংকের একটা থ্রেশহোল্ড ছিল যে ব্রাঞ্চ ম্যানেজার প্রতিদিন সন্ধ্যায় বা বিকালে বা পরের দিন সকালে রিপোর্ট দিতে হইতো তার ব্রাঞ্চে ক্যাশ ট্রানজেকশন কোনগুলো 5-এর উপর হয়েছে, পরবর্তীকালে হয়তো 7 হয়েছে, আমি জানি না এখন 10 হয়েছে কিনা। হ্যাঁ, তারপরে আপনার যে স্টক মার্কেটের যে বিও অ্যাকাউন্ট গুলো, সেখানে ডাইরেক্টলি 6-এর বেশি জমা করা যায় না বা 5-এর বেশি জমা করার ক্যাশ টাকা, কারণ এখানে কখন কিন্তু ফ্রডুলেন্ট অ্যাক্টিভিটি, মানি লন্ডারিং সহ অনেকগুলো কোশ্চেন আছে। তো বাংলাদেশ সিটিআর এসটিআর বলে স্যার, রাইট, আমি টার্মটা মনে ছিল না যেহেতু আমি ফুল ব্যাংকার না, বাট এই দেখেন এটা কেন করছে বলেন তো, যদি মনে করেন যে আপনি, কিন্তু কোশ্চেন হচ্ছে যে যারা এটা জানে তারা যদি মনে করেন তার 30টা ব্যাংক অ্যাকাউন্ট থাকে আর প্রত্যেকে 3 লাখ টাকা করে তোলে প্রত্যেক অ্যাকাউন্ট, তাহলে কিন্তু আপনি ওই যে মানি লন্ডারিং এর ইস্যুতে তারা আপনি সাসপিসিয়াস ধরলেন না, কিন্তু আলটিমেটলি কিন্তু সে কাজটা করে ফেলছে, স্পিড অফ দ্য অ্যামাউন্ট করে ফেলছে। সো এইখানে ম্যাটেরিয়াল এবং ইমম্যাটেরিয়াল ভেরি ইম্পর্টেন্ট। আমার ধারণা যে আমি জিনিসটা আপনাকে চমৎকার করে বুঝাতে পারছি। জি স্যার, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। এরপর হচ্ছে বেসড অন ভেরিয়েবল এভিডেন্স, ভেরিফাইয়েবল এভিডেন্স। আপনাকে কিন্তু ভেরিফাইয়েবল এভিডেন্স হইতে হবে। এমন একটা এভিডেন্স আনলেন, লেটস সে কোন একটা কোম্পানির, এগুলো কিন্তু আসলে প্র্যাকটিক্যালি আপনার জন্য ইন্টারেস্টিং। হ্যাঁ, রিয়েল কেসের বেসিসে বলতেছি। কোন একটা কোম্পানি মেশিন কিনেছে, ফরেন মেশিন ফর দ্য প্রোডাকশন অফ এ নতুন ইয়ে। তো ওই সাধারণত যেটা হয়, টার্ন কি মেশিন দিয়ে দেয়, ফুল 100% মেশিন দেয়। সো কোন একজন লোক যে মেশিন রিপোর্ট করেছে, সে কি করেছে যে বলতেছে এই মেশিনের সাথে 3.5 লাখ বা 4 লাখ টাকা একটা মেশিন পার্টস আসে নাই। সো সেটাকে অস্বীকার করেছে। পরবর্তীকালে সে এই মেশিনটা প্রকিউর করেছে। তো অডিটরের কাছে যখন আসছে যে ইন্টারনাল অডিটের কাছে এটা সাইন করে দেন, ইন্টারনাল প্রথম কোশ্চেন হচ্ছে যে নতুন একটা সেট আপ মেশিন, এখানে এইটা ইন্টিগ্রাল পার্ট অফ দ্য মেশিন, এটা না এসে পারে না প্রথম। দ্বিতীয় কথা, সে কোথায় কিনলো, কিনতে যে দেখে যে এই কোম্পানির যে ইনভেন্টর বা ডিস্ট্রিবিউটর আছে তাদের কারোর কাছ থেকে কেনা হয়নি, এবং যারা অথরাইজ যে 2-3টা কোম্পানি তাদের রেটের থেকে রেটটা ডিফারেন্ট। তো ফার্স্ট
দেন তারা খুঁজতে যে দেখে যেখানে ভাউচার দেখানো হয়েছে 4 লাখ টাকা সেই কোম্পানি সেখানে অন্য একটা অফিস। তার মানে দেখেন কোন জায়গায় সে, এখন ধরেন সে যদি কারো কাছে শুনতো যে এখানে চুরি হয়েছে, এই কথা বললে কিন্তু সে নিজে ধরা খেয়ে যেত। তাহলে তার কি করতে হয়েছে, এরপর সে কি করছে দেখেন, সে হচ্ছে ওই মেশিন সাপ্লায়ারকে সে জানে, সে তখন ওই মেশিন সাপ্লায়ারকে আর একটা কোম্পানির রেফারেন্সে যোগাযোগ করছে যে XYZ কোম্পানি আপনাদের এই মেশিন ইম্পোর্ট করতে চাই। সো বলছে ফাইন, আমরা দিতে রাজি আছি। তখন বলছে যে আপনারা সরাসরি বাংলাদেশ বলেনি, দেখেন কত ইন্টারেস্টিং, বলতেছে যে এশিয়া রিজনে বা ইন্ডিয়া পাকিস্তান বা এসব কোন জায়গায় কি আপনারা এই মেশিন সাপ্লাই দিয়েছেন? চট করে সাপ্লায়ার বলছে বাংলাদেশেই তো এই মেশিন দিয়েছি। তো কোন কোম্পানি? XYZ কোম্পানি। বলে ফাইন, তাহলে তো ভালো, তাহলে আমরা এই মেশিন নিতে চাই। তখন বলছে তুমি কি ফুল মেশিন দিবা নাকি পার্ট মেশিন দিবা? ফুল দিব। তাহলে কি কি পার্টস লিজ দিবা, দাও। সে তখন তার লিজ দিয়ে দিচ্ছে। তো দেখা যায় সবই আছে। তখন তার প্রথম এভিডেন্স হচ্ছে সে পুরো লিস্ট নিছে এবং প্রাইসিং জানে এবং সমস্ত লিস্ট আছে, এবং ওইখানে কিন্তু ওই যে ওদের যে বিল অফ এন্ট্রি, বিল অফ এক্সচেঞ্জ, সেখানে যে লিস্ট সেখানে কিন্তু সব আছে। পরবর্তীকালে চেক করে দেখা গেছে আসলেই মেশিন পার্টসটা আসছে, এবং এটা তারা ভুল ব্যাখ্যা করে এটা লোকাল প্রকিউরমেন্ট দেখাইছে, এবং লোকাল প্রকিউরমেন্টেও আসলে এটা অ্যাপ্রুভ ইয়ে হয়েছে। এখন অডিটর যদি এইটুকু ধৈর্য ধরে, এইটুকু স্কেপটিসিজম না খাটিয়ে শুধু শুধু কারো শোনা কথাই বলতো, তাহলে ধোপে টিকতো না, উল্টা বিপদে পড়ে যেত, বুঝছেন? সো এই জিনিসগুলো তো আপনাকে কিন্তু এভিডেন্স গুলো ভেরিফাইবল হইতে হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা ট্রু বুঝলাম, এবার ফেয়ার বুঝি। ফেয়ার হচ্ছে, হ্যাঁ, ফেয়ার ইজ মিন দ্যাট দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আর অবজেক্টিভলি প্রেজেন্টেড। আচ্ছা, এখন কোশ্চেন হচ্ছে দেখেন চুরি হয়নি, কিচ্ছু হয়নি, কিন্তু প্রেজেন্টেশনের সমস্যা আছে, অবজেক্টিভলি করা হয়েছে, ফ্রি অফ ম্যানেজমেন্ট বায়াসনেস নাই, এবং রিলেভেন্ট টু দ্য নিডস অফ দ্য ইউজার। হ্যাঁ, সো এই হচ্ছে ফেয়ার অ্যান্ড টু বি ট্রু অ্যান্ড ফেয়ার, financial statement must live up to the current needs and expectation of the user.